শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলকে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে প্রসিকিউশন বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত রোববার শেখ হাসিনা সহ জুলাই অগস্টে গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি একথা জানিয়েছিলেন। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নিতে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে। শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। ইতিহাসে যার যতটুকু অবদান তা বিএনপি স্মরণ করতে চায় উল্লেখ করে দলটির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি। আর পৃথক এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার বয়ান ছাড়া অন্য কোনো বয়ান গ্রহণযোগ্য নয়। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করে বিএনপি। কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিলেন, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি পুনরায় স্থাপন করেছিলেন। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন করেছিল, তারপরে তো শেখ তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি স্থাপন করেছিল। আমাদের জাতীয় জীবনে, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হয়। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব। এই জন্যই বলছি, শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। জাতীয় প্রেস ক্লাবে পৃথক এক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার বিষয়ে বিএনপিরও আপত্তি নেই, তবে সে সংস্কার শুধু গণতান্ত্রিক পথে ফেরার সংস্কার হতে হবে। এই সরকারকে সফল হলে আমরা চাই যে তাদের মাধ্যমে তাদের যে ইন্টেরিয়াম স্ট্যাটাস, এখান থেকে যে তাদের যে ট্রানজিশনটা ডেমোক্রেসিতে যাওয়ার জন্য, যে গণতন্ত্রে যাওয়ার যে পথটা, আমরা সবাই মিলে, আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন ঘটিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথটাকে আমরা পরিষ্কার রাখতে চাই এবং আমরা সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই। ফ্যাসিস্ট আওয়ামী সরকার নিজের স্বার্থ হাসিল করতে অন্য দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন COP29 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময়ের সকাল 10টার কিছু পরে তিনি সম্মেলন স্থলে আসেন। আজারবাইজানের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিব এ সময় তাকে স্বাগত জানান। সবুজ বিশ্বের জন্য সংহতি স্লোগান নিয়ে 12 দিনের এই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে। জলবায়ু সম্মেলনের মূল উদ্দেশ্য কার্বন নিঃসরণ কমানো, কিন্তু যেসব দেশ সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করেন সেই সব বৃহৎ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং ফ্রান্সের রাষ্ট্র এবং সরকার প্রধানগণ এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। সব ধরনের প্রকল্প রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে এক বৈঠক শেষে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে বলে জানান তারা। প্রজেক্টগুলো তৈরির সময়, পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো প্রজেক্ট পাস হওয়ার পরে
যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয় এবং প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে, ব্যয় বাড়তে থাকে, সময় বাড়তে থাকে। আপনি যে বলছেন 100 কোটি টাকার প্রকল্প আপনার ওয়েবসাইটে লিখে দিয়েছেন, ধরলাম ভবদহ, জলাবদ্ধ এলাকার মানুষ তো জানে না যে ওয়েবসাইট খুলতে হবে, ওয়েবসাইটে পাওয়া যাবে। তার ব্রেকডাউনটা জেলা প্রশাসক যেন গ্রামের লোকের প্রকৃত যারা উপকারভোগী তাদেরকে ডেকে এনে এটা আলোচনা করে যে এটা হবে। এখন জেলা প্রশাসক তার মনোনীত লোকদেরকে ডেকে গণশুনানি করলে তো হবে না। এই জিনিসগুলো প্রথম থেকেই জানাতে হবে। এটা তো পাবলিক মানি, না জানানোর তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয় এত সহজে সমাধানযোগ্য যে শিক্ষার্থীদের আন্দোলন করার দরকার ছিল না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে একটি নতুন ক্যাম্পাসের অনুমোদন একনিকে নেয়া, সেটা শিক্ষার্থীরা জানে না বলে জানান তিনি। তাদের আন্দোলনের আগেই অনেক কিছু করে দিয়েছি। প্রথম ফেজের পাশ করে দিয়েছি আমার নিজের উদ্যোগেই, এবং যে মহাপরিকল্পনাটাও আমরা একনেকের সবাই পাশ করে দিয়েছি। আসলে ওরা অবগতই ছিল না এর সম্বন্ধে। আর তাদের ছোটোখাটো যেসব দাবি সেগুলো তো বিশ্ববিদ্যালয় পর্যায়েই সমাধান করা যেতে পারে। যেমন তারা চাচ্ছে এতদিনে যত দুর্নীতি হয়েছে তার একটা হোয়াইট পেপার। আমি বললাম আমি এখানে বসে কি তোমাদের জন্য হোয়াইট পেপার তৈরি করবো? এটা তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, তারা হোয়াইট পেপার তৈরি করবে না। বাহিনী হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন। দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে এই আবেদন করেন তিনি। এ সময় নিজের ওপর হয়রানির অভিযোগ এনে বাহিনীটির 9 জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। লিমন বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারেননি তিনি। র্যাবকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তিনি বলেন, বিগত 15 বছরের র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে, তাই তিনি এই বাহিনীকে বিলুপ্ত করার আবেদন জানিয়েছেন বলে জানান। এ সময় প্রশ্নের জবাবে লিমন বলেন, পা হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না, তবে তার বিরুদ্ধে যে অত্যাচার এবং অবিচার হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চান র্যাবের গুলিতে পা হারানো লিমন। যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে, যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। চট্টগ্রামের পাহাড়তলীতে ডিমের আড়তে টাকা লুটের ঘটনা সহ 16টি মামলার আসামি মনসুর আহমদকে বরগুনা থেকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিএমপির উপকমিশনার রৌসুদ্দিন। সংবাদ সম্মেলনে বলা হয়, পাহাড়তলী এবং খুলশী এলাকায় হত্যা, ডাকাতি, লুট সহ 16টি মামলার পলাতক আসামি মনসুর আহমদকে বরগুনার কাঠবুনিয়ার একটি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যমতে খুলশী রেলওয়ে এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সে গত 23 অগস্ট নগরীর পাহাড়তলী বাজারের একটি ডিমের আড়তে 4 সন্ত্রাসী সহ ফাঁকা গুলি ছুড়ে 80,000 টাকা লুট করে। 2018 সালে 4 এপ্রিল পাহাড়তলীতে আরেকটি ডিমের আড়তে এক ম্যানেজার হত্যা মামলার অভিযুক্ত আসামি মনসুর। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘন্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 24 পয়েন্ট বেড়ে 5,357 পয়েন্টে অবস্থান করে। ডিএসইর সরিয়া সূচক 3 পয়েন্ট এবং ডিএসই 30 সূচক 7 পয়েন্ট বেড়ে যথাক্রমে 1199 এবং 1985 পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে 79,94,00,000 টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 135টির, কমেছে 151টির এবং অপরিবর্তিত রয়েছে 73টি কোম্পানির শেয়ার। এছাড়াও এখন পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন সহ 10টি কোম্পানি। যাতে নতুন বিতর্ক সৃষ্টি না হয় সেজন্য বিতর্কিত কোনো ব্যক্তিকে সরকারে নেয়ার বিষয়ে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ নিয়ে রাজপথে না নেমে আলোচনায় সমাধান খোঁজার তাগিদ তার।
এদিকে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বক্তব্য দেওয়ার পর বিবৃতি দিয়ে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন রিজভী আহমেদ। হাসান মাহমুদের রিপোর্ট। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে 2015 সাল থেকে শুরু হওয়া জিয়া ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে যৌক্তিক সময় দিতে চান তারা। নবনিযুক্ত উপদেষ্টাদের নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার হতে হবে গণতান্ত্রিক পথে ফেরার জন্য। অনির্বাচিত কোনো সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে রিজভী আহমেদ বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে বক্তব্য দেন। শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বীভৎস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যাত্রাবাড়ি এলাকায়। বিক্ষুব্ধ আন্দোলনকারী ছাত্র জনতা সহ হত্যার শিকার হন পুলিশ সদস্যরাও। এ ঘটনায় থানায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়। মঙ্গলবার ওই এলাকায় গণহত্যা, লাশ গুম করে আলামত নষ্টের অভিযোগে যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি তদন্ত সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আবেদনে বলা হয়, এসব পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা না হলে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে তা মঞ্জুর করেন বিশেষ ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন, সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিন সাংবাদিকদেরকে চিফ প্রসিকিউটর জানান, গণহত্যার দায়ে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এনটিএমসির যে সাবেক যিনি ডিজি ছিলেন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা 1 দিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের। আদালত সেই অনুমতি দিয়েছেন। এছাড়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপ গ্রহণে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে গত 18ই অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদের মধ্যে 14 জন বিভিন্ন মামলায় কারাগারে আছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
বগুড়া দুপচাঁচিয়ায় উম্মে সালমা খাতুনকে হত্যার পর মৃতদেহ ডিপ ফ্রিজে রাখার ঘটনায় জড়িত সন্দেহে ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব 12 এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, ঘটনার পর সাদ বিন আজিজুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। প্রতিদিন হাত খরচে 500 টাকা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ মায়ের সাথে কথা কাটাকাটি হতো ছেলের। টাকা না পেয়ে প্রায়ই সে 500-1000 টাকা চুরি করত। ঘটনার দিন সকালে হাত খরচে টাকা নিয়ে মায়ের সাথে ঝগড়া হয়। দুপুরের দিকে ঘরে একা পেয়ে মাকে শ্বাসরোধে হত্যা করে ছেলে। পরে ওড়না দিয়ে বেঁধে লাশ ডিপ ফ্রিজে রেখে দেন। এদিকে ডাকাতি হিসেবে সাজানোর জন্য আসামি নিজেই কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসা থেকে বের হয়ে গিয়ে বাবাকে ফোনে জানান তার মাকে বাসায় পাওয়া যাচ্ছে না। আসামি সাদ বিন আজিজুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হাসান হত্যা মামলায় 3 জনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জয়পুরহাটে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শামীম একরামুল হক ও মাখন চৌধুরী। জয়পুরহাটে হাসান বগুড়ায় একটি মেসে থেকে মাদ্রাসায় লেখাপড়া করতেন। একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে 2011 সালে 9 নভেম্বর তাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বোন মুনিরা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মেহেরপুরে অনুষ্ঠিত হল জামায়াতে ইসলামী জেলা শাখার সদস্য সম্মেলন। সকালে শহরে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। জেলা জামায়াতের আমির তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। প্রধান অতিথি বলেন, 5ই আগস্টে বিপ্লবের পর থেকে জামায়াতে দেশে প্রতিটি ঘরে পৌঁছানোর চেষ্টা করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, উদ্বেগ ও দুর্দিনে সহায়তা প্রদান করেছে। সম্মেলন শেষে দেশে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। লাভজনক হওয়ায় মাল্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের, সৃষ্টি হচ্ছে নতুন উদ্যোক্তার। কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি ফল মাল্টা চাষ। বকুল আক্তার নরসিংদীর বেলাব্য উপজেলা নিজ গ্রামে 30 শতক জমিতে 2 বছর আগে বাউলা মাল্টা চাষ শুরু করেন। আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টার বাম্পার ফলন হয়েছে। গ্রামের কৃষি জমিতে মাল্টা চাষ করে সফলতা পেয়ে খুশি এই নারী উদ্যোক্তা। অন্যদিকে নীলফামারীর ডোমার উপজেলা জোড়াবাড়ি এলাকায় মাল্টা চাষ করে বাম্পার ফলন হওয়ায় ছাত্র অবস্থায় সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদুজ্জামান ফাহিম। এবছর কয়েক লক্ষ টাকার মাল্টা বিক্রি করেছেন তিনি। সিলেট থেকে আনা চারা 1000 মাল্টা গাছ রয়েছে তার বাগানে। এতে অনেকেই কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কৃষি কর্মকর্তারাও মাল্টা চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করছে। বছর তো এ পর্যন্ত আমি প্রায় 960টা গাছ থেকে প্রায় 5 লক্ষ টাকার মতো মাল্টা বিক্রি করছি। নিজেই পরিচর্যা করি এবং কৃষি অফিসার আমাদের বিভিন্ন সময় আসা উনি তদারক করে। শুধু সিজনে না, অফ সিজনেও কিন্তু বাগানের যে পরিচর্যা এটা করতে হবে, তাহলে কিন্তু আপনি শতভাগ ফলন পাবেন। তো অফ সিজনে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, আর আমরা তো রেগুলার বেসিসে তার কাছে যাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা করেছে ছাত্রদল। সকালে কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজ্জাকির রহমান রাব্বি সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার লিফলেট ও খেলার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় ছাত্রদল। গাজীপুরে মৌচাক স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা মৌচাক এলাকায় জাতীয় স্কাউটসের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেয়। এরপরেই শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যায়।
সিলেটে সড়কে দুরবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামীণ এলাকার লোকজন। সংস্কার হয়নি 2022 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ আঞ্চলিক সড়ক। দুপুরে কানাইঘাট গাছবাড়ি সিলেট সড়কে সংস্কারের দাবিতে মানববন্ধন করে স্থানীয় ছাত্র জনতা। এলাকাবাসীর উদ্যোগে কানাইঘাটের রাজাগঞ্জ বাজার ও গাছবাড়ি বাজার এলাকায় পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন। সভায় বক্তারা বলেন, বড় বড় গর্ত ও ভাঙার কারণে রাস্তাটিতে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অনতিবিলম্বে রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানায় এলাকাবাসী। বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হচ্ছে। দুপুরে শহরের দত্তবাড়ি জিয়াউর রহমান শিশু হাসপাতালে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএমএ ও ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রকল্পকে সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর বিগত সরকারের আমলে যেসব নীতির কারণে অনিয়ম হয়েছে তা পরিবর্তন করা হচ্ছে বলেও জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালার বৈঠক শেষে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক সংস্থা টিআই এর বাংলাদেশ চ্যাপ্টার শীর্ষক এক প্রতিবেদন অনুযায়ী গেল 14 বছরে শুধু সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে 30 থেকে 50 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাদের হিসেবে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার 23 থেকে 40%। মঙ্গলবার সচিবালয়ে বড় প্রকল্প বাস্তবায়ন নিয়ে 5 উপদেষ্টার বৈঠকে উঠে আসে এসব বিষয়। যে সমস্যাগুলোর কারণে এই কাজগুলোকে দলীয় প্রভাবমুক্ত, স্থানীয় প্রভাবমুক্ত করা যাচ্ছে না। তো আমরা আজকে বসেছিলাম এই পাবলিক প্রকিউরমেন্ট রুলের যে সমস্ত মন্ত্রণালয়গুলোর বেশি কাজ থাকে, তারা বসেছিলাম যেখানে কোথায় কোথায় সংশোধন আনলে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে পারবো। সময় বাড়লে ব্যয় বাড়বে, এটা খুব স্বাভাবিক। সরকার প্রকল্প অনুমোদন দেয়, কিন্তু সেই সময় টাকাটা দেয় না, টাকাটা গিয়ে অনেক পরে দেয়, ততক্ষণে আবার সবকিছুর দাম বেড়ে যায়। এটা একটা যৌক্তিক কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকের, সেটাও হয়, সেগুলা ভাঙবার জন্যই আজকে কাজটা করা। ঠিকাদার নিয়োগ সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যাদেরকে দিয়ে বাস্তবায়ন করা হবে টেন্ডারিং প্রসেসটা এবং ঠিকাদার নিয়োগ, এবং সেটা বিদেশি এবং বিদেশিদের সাথে সহযোগী দেশীয় প্রতিষ্ঠান, এগুলো যোগ সাজস কী করে কমানো যায়। সোজা কথা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতিমুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে এখন থেকে স্থানীয় প্রশাসন ও জনগণকে সম্পৃক্ত করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টাদের বৈঠকে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন উচ্চ আদালতের বিচারক নিয়োগে যুগোপযোগী আইন করা হবে। উপদেষ্টা আরও বলেন, সংস্কার কমিশন যেভাবে সংস্কারের উদ্যোগ নিচ্ছে তাতে জনগণের বিচার পেতে আর কোনো সমস্যা থাকবে না। এছাড়াও রাজনৈতিক কারণে ঢালাওভাবে গায়েবী মামলা নিয়ে সরকার বিব্রত অবস্থায় রয়েছে বলে আইন উপদেষ্টা বলেছেন। গায়েবী মামলা মোকাবেলায় পরামর্শ চাওয়া হয়েছে সংস্কার কমিশনের কাছে। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি, সাপোর্টের প্রবলেম আছে এবং এগুলি সত্ত্বেও ওনারা এত কষ্ট করে কাজ করছেন, এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল, ভবিষ্যতে তা যেন আর না হয় সেজন্য সংস্কার কমিশন কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। সচিবালয়ে সাংবাদিকদের
অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা সংশোধন হবে বলেও জানান তিনি। রোকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে দেশের ইলেকট্রনিক মিডিয়ার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। গত ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ব্যবস্থা ছিল এবং নানা সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো, হেনস্থা করা হতো, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে, তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে তা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। এই জুলাই আন্দোলনকে জনস্মৃতিতে আরও ধারণ করতে পারি, শহীদ এবং আহতদের আত্মত্যাগকে মনে করিয়ে দিতে পারি, সেক্ষেত্রে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান সম্প্রতি 119 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে, যাদের অনেকেই এখনো মাঠে কর্মরত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো নির্বিচারে যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে, সেটি আমরা ব্যবস্থা নিব, কারণ খুব দ্রুত সময় যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে, হয়তো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে। কিন্তু মূলত যারা সাংবাদিক না, সাংবাদিকদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে পড়ে না এবং যারা মূলত ব্যক্তিগত নানান সুবিধার মধ্য দিয়ে হচ্ছে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা পেয়েছিল গত রেজিমে, তাদের কার্ডগুলো এখানে বাতিল করা হচ্ছে। গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন কাজ শুরুর পর তাদের প্রতিবেদন অনুযায়ী আইন ও কিছু নীতিমালায় পরিবর্তন আনা হবে বলেও জানান নাহিদ ইসলাম। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জলবায়ু সম্মেলন COP29 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল মূল সম্মেলনে ভাষণ দেবেন তিনি। সফরের এই দিনে আগামীতে জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট। মুকসিবুল হাসানের আরেকটি রিপোর্ট। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন COP29 যোগ দিতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টার কিছু পরে সম্মেলন স্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিব এ সময় তাকে স্বাগত জানান। সফরের এদিনে বাকুতে COP29 ফাঁকে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করেন। মঙ্গলবার সকালে বাকুর রিজ্জা কার্লটন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহারের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমদ আল তাইয়েবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন এবং সমৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন আল আজহারের গ্র্যান্ড ইমাম। ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা আমন্ত্রণ গ্রহণ করেন ফিফা প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রু ট্রুপ। সফরের এদিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে। বিফোর হি টুক ওভার, ওনার একটা 3-0 উপরে উনি একটা বই লিখেছেন, জিরো ওয়েস্ট মানে জিরো কার্বন ফুটপ্রিন্ট, জিরো নেট ওয়েলথ কনসেন্ট্রেশন এবং জিরো আনএমপ্লয়মেন্ট। ওনার এই পুরো মেসেজটা আজকে এই তার ভাষণে থাকবে। আমরা আশা করি বিশ্ববাসী ওনার এই মেসেজটাকে সিরিয়াসলি নেবেন। সবুজ বিশ্বের জন্য সংহতি স্লোগান নিয়ে 12 দিনের এই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার স্থানীয় সময় বিকেল 5:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করে 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রাফি জুথির শ্রেষ্ঠত্বে পর্দা নামল ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার। টানা দ্বিতীয়বারের মতো সেরা পুরুষ সাঁতারু এবং দ্রুততম মানব হয়েছেন সামিউল ইসলাম রাফি। বরাবরের মতো এবারও আক্ষেপের নাম ইলেকট্রনিক বোর্ডের সুবিধা না পাওয়ার অভাব। নিলয় মজুমদারের রিপোর্ট। বরাবরের মতো দলগতভাবে নৌবাহিনীর শ্রেষ্ঠত্বেই ইতি ঘটল এবারে জাতীয় সাঁতার প্রতিযোগিতার। টানা দ্বিতীয়বারের মতো সেরা পুরুষ সাঁতারু ও দ্রুততম মানব হয়েছেন সামিউল ইসলাম রাফি। 5টি স্বর্ণপদক ও 3টি জাতীয় রেকর্ড করেছেন তিনি। সেরা নারী সাঁতারু ও দ্রুততম মানবী হয়েছেন জুথি আক্তার। তার ঝুলিতে 4টি স্বর্ণ ও 2টি জাতীয় রেকর্ড করার কীর্তি। কখনো আশা করি নাই যে আমি সেরা প্লেয়ার হইতে পারবো বা সেরা সাঁতারু হইতে পারবো, বাট পাইছি অনেক কষ্টের পরে, আলহামদুলিল্লাহ। সামনে প্ল্যান আছে অলিম্পিকে যাওয়া, সাব গেমসে যাওয়ার, যেখানে যায় ভালো একটা রেজাল্ট হবে বা ভালো টাইমিং হবে, এটারই আশা রাখি আর কি। আমার কোচ আমাকে আত্মবিশ্বাস দিছে যে হবে, সমস্যা নেই, আমি প্ল্যানিং করতেছি। তো আলহামদুলিল্লাহ যেরকম প্ল্যানিং ছিল তার 80% হয়েছে। আমার 2টা ইভেন্টের রেকর্ড মিস গেছে, বাট 3টা হয়েছে আর কি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। 4 দিনব্যাপী এই আয়োজনে ভেঙেছে পুরনো রেকর্ড, উঠে এসেছেন নতুন অ্যাথলেটরা। তবে এই আয়োজনে আক্ষেপের নাম ইলেকট্রনিক বোর্ডের অনুপস্থিতি। তবে আগামী আয়োজনের আগে তা ঠিক করার আশ্বাস দেওয়া হলো ফেডারেশনের পক্ষ থেকে। আমাদের দেশে এইটিগুলি জানে ভালো ভালো টেকনিক্যাল লোক আসছে যাদেরকে আমরা সম্পৃক্ত করি নাই সুইমিং ফেডারেশন। এইবার আমরা সেটা সম্পৃক্ত করব এবং আমরা আমাদের এই স্কোরবোর্ড ভালোভাবে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। নানান প্রতিবন্ধকতার মাঝেও বেশ সফলভাবেই পর্দা নামলো এবারে জাতীয় সাঁতার প্রতিযোগিতার। বরাবরের মতো এবার দাপট দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এবারে সমস্যাগুলোকে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারে আসরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে গ্যালারি আবর্জনা মুক্ত এবং দর্শকদের জন্য বিনামূল্যে খাওয়ার পানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি। আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের ক্রীড়া উপদেষ্টার অনুরোধে আমাদের এই বিপিএলে খুব সক্রিয়ভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং ওনার চমৎকার কিছু আইডিয়া আমরা চেষ্টা করেছি আমাদের এই বিপিএলে ইনজেক্ট করার জন্য। সেই দিক দিয়ে আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি আমরা গ্যালারিতে যাতে মনে করেন জিরো ওয়েস্ট একটা যেটা গ্যালারিটা আমরা যাতে নোংরা না হয়, প্লাস আমরা পানির কিছু কিয়স্ক মানে পানির কিছু কর্নার থাকবে, সেই কর্নারে আপনারা পানি পাবেন, এইটা একটা নাম থাকবে, আপনারা তখন বিপিএল যখন শুরু হবে তখন দেখতে পারবেন এবং পানিটা আমরা ফ্রি অফ কস্ট সরবরাহ করার চেষ্টা করব। এদিকে আফগানিস্তানের কাছে বাংলাদেশের সিরিজ হারে অবাক হননি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। মিরপুরে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন শারজায় প্রত্যাশার চেয়ে ভালোই খেলেছে মিরাজ মুস্তাফিজরা। এই সিরিজ খেলার আগে কিন্তু সবাই কিন্তু ভেবেছিলেন আমরা আউটপ্লেড হয়ে যাবো। আমাকে অনেক বলেছি যে এই সিরিজে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না, বিকজ আফগানের যে বেটার সাইড। বাট আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে আমার কাছে ভালো খেলা মানে সিরিজ জেতা সেটা আমরা করতে পারিনি, বাট আমার মনে হয় এক্সপেকটেশন যেটা সবাই আশা করেছেন তার থেকে বাংলাদেশ এই সিরিজটা মনে ভালো খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, বিকজ আমাদের টপ অর্ডার কিন্তু রান করা শুরু করছেন। মিরাজ রান করেছেন, শান্ত রান করেছেন, আমাদের ওপেনিং ব্যাটসম্যান লিটন ফিরে আসবেন। তো আমার মনে হয় যে আমাদের পুরো ব্যাটিং ইউনিটটা যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাই আমরা, তাহলে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবো। এশিয়ান কাপের বাছাইয়ে তৃতীয় রাউন্ডে সুবিধাজনক অবস্থানে থাকতে মালদ্বীপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচেই জয় চান বাংলাদেশের অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়া মালদ্বীপ কোচ জানিয়েছেন ঢাকা থেকে খালি হাতে ফিরতে চায় না তার দল। কুশল ইয়াসিরের রিপোর্ট। প্রীতি ম্যাচ হলেও মালদ্বীপের বিপক্ষে কিংস এরিনায় হতে চলা লড়াইটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সুবিধাজনক স্থানে থাকতে 2টি ম্যাচেই জয় দরকার হ্যাভিয়ের ক্যাব্রেরার তত্ত্বাবধানে থাকা দলটির। এই ম্যাচে খেলার আগে প্রিমিয়ার লিগের দল ফর্টিজ এফসির সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচে খেলেছে তপু বর্মনরা। প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ডিফেন্ডার। আমরা আমাদের প্লেয়ারদের কি করণীয় এবং কি কাজটা সেটা আমাদের কালকে মাঠে প্রমাণ করতে হবে, কারণ আমরা যেই ট্যাকটিস এবং টেকনিক নিয়ে কাজ করেছি এই ম্যাচের জন্য, তো আমাদের এটা কালকেই অ্যাপ্লাই করতে হবে। ক্যাব্রেরার অধীনে শেষ 5 ম্যাচে মাত্র 1টিতে জয় পেয়েছে বাংলাদেশ। গুঞ্জন রয়েছে এই 2টি ম্যাচের পরই ছাঁটাই হতে পারেন এই স্প্যানিশ কোচ, যদিও এসব নিয়ে ভাবছেন না তিনি। আপাতত সামনের 2 ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের দলে অভিজ্ঞ তরুণ খেলোয়াড়দের দারুণ মিশেল রয়েছে।
জয় তোলার পর কোচের দায়িত্ব নিয়ে ভাবব। প্রায় বছরখানেক পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে মালদ্বীপ। দেশটির ক্লাব মাঝি স্পোর্টস অবশ্য খেলার মধ্যেই ছিল। সেই দলের 16 ফুটবলার খেলতে এসেছেন বাংলাদেশে। বাংলাদেশ ফুটবলে বেশ ভালোই উন্নতি করেছে, তবে আমাদের দলে দ্রুত আক্রমণ করতে পারে এমন কিছু ফুটবলার রয়েছে, তাদের নিয়ে বেশ আশাবাদী আমরা। 16 নভেম্বর এই মাঠেই সফরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। শুরু হতে যাচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024। বিকেলে রাজধানী একটি হোটেলে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফিকচার ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে 42টি বিশ্ববিদ্যালয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের প্রতিটি গ্রুপে 5টি, রাজশাহী ও খুলনায় 4টি এবং ঢাকার প্রতিটি গ্রুপে 6টি করে দল অংশ নেবে। চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী 17 এবং 18 নভেম্বর প্রাথমিক বাছাই পর্ব শুরু হবে। সবশেষ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজনটিতে চ্যাম্পিয়ন দল 5 লাখ এবং রানার্স আপ দল পাবে 3 লাখ টাকার অর্থ পুরস্কার।